ধুলা পরে আছে। কালকে অনেক কয়জন এসেছিল, তাও 25-30 জন। মিয়া ওকে বলো আজকে যায় যে আজকে পড়াটা পড়ে দিন, গতকালকে কথা বলো না। বিন্যাস ও সমাবেশ, যেহেতু শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার, খুব বেশি ডিপ লেভেলে যাওয়ারও দরকার নাই। মানে চ্যাপ্টারের উপরে একটা সামগ্রিক ধারণা থাকা, যেন মানে প্রশ্ন আসলে পারা যায়। মানে যে প্রশ্নগুলো আসতেছে শর্ট সিলেবাসের বাইরেও, প্রশ্ন কিন্তু খুব সহজ দিচ্ছে, কিন্তু দেখা গেল ওই চ্যাপ্টারটাতে চোখ না থাকার কারণে সে অ্যান্সারই করতে পারল না। এটা খুবই ছোট্ট একটা জিনিস, মনে করো এরকম। তো এই চ্যাপ্টারের শুরুতে প্রথমত ফ্যাক্টোরিয়াল, কথা বলো না, তাড়াতাড়ি বসো। দেখো ফ্যাক্টোরিয়াল মানে তো গৌণিক মান, এটা তোমরা জানোই, গৌণিক মান, রাইট? আচ্ছা, তার মধ্যে মানে যেমন 5 ফ্যাক্টোরিয়াল মানে 5 × 4 × 3 × 2 × 1, মানে কোনো কিছু ফ্যাক্টোরিয়াল মানে সেই সংখ্যাটা থেকে 1 পর্যন্ত অধক্রমে পূর্ণ সংখ্যাগুলোর গুণফল, তাই তো এটাই বোঝায়। এটাকে বলা হয় গৌণিক মান। তাহলে আরো কিছু প্রপার্টিজ আছে। 0 ফ্যাক্টোরিয়াল = 1 হয়, রাইট? এটার সিগনিফিকেন্ট আসলে অন্যরকম। 0 ফ্যাক্টোরিয়াল মানে 1 কেন, এটার সিগনিফিকেন্ট হচ্ছে এরকম যে এই রুমে মনে করো 100 জন ছেলে মেয়ে আছে, তোমরা কোনো কিছু না নিয়ে সাজানো ব্যবস্থা, মানে পূর্বে থেকেই একটা সাজানো ব্যবস্থা হয়ে আছে, রাইট? আমি কোনো কাউকে নিচ্ছি না, না নিয়েই সাজানো ব্যবস্থা। 5 ফ্যাক্টোরিয়াল মানে কি জানো, 5টা জিনিস থেকে 5টা জিনিস নিয়ে সাজানো ব্যবস্থা, রাইট? আর 0 ফ্যাক্টোরিয়াল মানে কোনো কিছু না নিয়ে সাজানো ব্যবস্থা, যা কিনা পূর্বে থেকেই একটা সাজানো ব্যবস্থা হয়ে থাকে, সেটা কিন্তু 1। আর ম্যাথমেটিক্যালি যেমন দেখো 5 ফ্যাক্টোরিয়াল মানে 5 × 4 × 3 × 2 × 1, তার মানে 5 × এখানে 4 ফ্যাক্টোরিয়াল লেখা যায়, লেখা যাবে না? তার মানে কোন সংখ্যার ফ্যাক্টোরিয়ালকে যদি ফ্যাক্টোরিয়াল মুক্ত করতে চাও তাহলে 1 কমে দিতে হয়। তো তাহলে আমি যদি বলি n ফ্যাক্টোরিয়াল, তাহলে আমি যদি n কে ফ্যাক্টোরিয়াল মুক্ত করতে চাই তাহলে কি লিখতে হবে? n × n - 1 এর ফ্যাক্টোরিয়াল, এটা লেখা যাবে। দেখো ম্যাথমেটিক্যালি আমি উভয় পক্ষে যদি n এর মান এখন 1 বসাই, তাহলে এখানে 1 ফ্যাক্টোরিয়াল = 1 × 0 ফ্যাক্টোরিয়াল, রাইট? উভয় পক্ষে n এর মান কি বসাইছি? এবার 1 ফ্যাক্টোরিয়াল মানে তো 1, এটা = 1 × 0 ফ্যাক্টোরিয়াল। অতএব 0 ফ্যাক্টোরিয়াল = 1/1, দ্যাট ইজ ম্যাথমেটিক্যালি এটা যে 0 ফ্যাক্টোরিয়াল = আসলে 1, রাইট? আবার দেখো n ফ্যাক্টোরিয়াল = n × n - 1 এর ফ্যাক্টোরিয়াল, সত্য এটা। আমি যদি এবার উভয় পক্ষে n এর মান 0 বসাই, তাহলে 0 ফ্যাক্টোরিয়াল = 0 × -1 এর ফ্যাক্টোরিয়াল, n এর মান 0 বসাচ্ছে, তার মানে 0 ফ্যাক্টোরিয়াল মানে কি আবার 1, এটা = 0 × -1 এর ফ্যাক্টোরিয়াল, রাইট? এবারে বলো -1 এর ফ্যাক্টোরিয়াল = 1/0, তাহলে 1/0 মানে কি? অবাস্তব। অর্থাৎ সিদ্ধান্ত হচ্ছে ঋণাত্মক সংখ্যার কোনো ফ্যাক্টোরিয়াল হয় না।
ঋণাত্মক সংখ্যার ফ্যাক্টোরিয়াল অবাস্তব। রাইট? তবে দুই একটা বই মোটামুটি তোমাদের জন্মেরও আগে, আমার জন্মের সময় এই বইগুলো ছিল দুই একটা। এম হক স্যারের একটা বই ছিল, ওখানে উল্লেখ করেছিলেন যে ঋণাত্মক বিজোড় সংখ্যার ফ্যাক্টোরিয়াল প্লাস ইনফিনিটি, ঋণাত্মক জোড় সংখ্যার ফ্যাক্টোরিয়াল মাইনাস ইনফিনিটি। আসলে এটা ভিত্তিহীন কথাটা। আর ঋণাত্মক সংখ্যার কোনো ফ্যাক্টোরিয়ালই হয় না, আসলে অবাস্তব, অসংজ্ঞায়িত। রাইট? তারপরেও যদি কখনো হয় তাহলে এটা আপাতত ওই বই অনুসারে বলছি, এটা আমার কথা না কিন্তু। ওকে, যে ঋণাত্মক বেজোড় সংখ্যার ফ্যাক্টোরিয়াল হবে প্লাস ইনফিনিটি, আর ঋণাত্মক জোড় সংখ্যার ফ্যাক্টোরিয়াল হবে মাইনাস ইনফিনিটি। ঠিক আছে? এটা এমনি লিখে রাখো যে -1 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু প্লাস ইনফিনিটি। এটা কিন্তু আমার কাছে গ্রহণযোগ্য না, এটা বলে রাখলাম কিন্তু। আর -2 ফ্যাক্টোরিয়াল হচ্ছে মাইনাস ইনফিনিটি। যদি কখনো তোমাদের বাংলাদেশে পরীক্ষা, বিভিন্ন বোর্ড পরীক্ষায় বা ফাইনাল অ্যাডমিশন পরীক্ষায় যদি আসে আর কি, রাইট, তখন দেখা গেল অপশনে এটা আছে যে প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, তখন বুঝতে হবে ওই বই থেকে ওই প্রশ্নটা তুলে দেওয়া হয়েছে। আসলে ওখানে দেখেছে, ওই অবস্থায় তুলে দেওয়া হয়েছে। ওকে, তাহলে ঋণাত্মক বিজোড় সংখ্যার ফ্যাক্টোরিয়াল প্লাস ইনফিনিটি আর ঋণাত্মক জোড় সংখ্যার ফ্যাক্টোরিয়াল মাইনাস ইনফিনিটি। এটা আমার তথ্য না। ঠিক আছে? ওকে, এবার আসো আর একটু ফ্যাক্টোরিয়াল নিয়ে কাজ করি। 8 ফ্যাক্টোরিয়াল যেটা করাইছিলাম ওই ব্যাসে, তো 8 ফ্যাক্টোরিয়াল মানে 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। আসলে সংখ্যার লীলা খেলা, আসলে কম্বিনেটরিক্সটা, আর কিছুই না। এখন এই যে সংখ্যাগুলোর ভেতরে কিছু মৌলিক সংখ্যা আছে, কিছু যৌগিক সংখ্যা আছে। যেমন 8-এর ভিতরে আছে 4টা 2 গুণ আকারে, তাই কিনা? তাহলে 2 টু দি পাওয়ার 4 লিখি, মৌলিক সংখ্যার সূচক দিয়ে লিখব। ওকে, ইন্টু 7 তো নিজেই মৌলিক সংখ্যা, 6 হচ্ছে 2 ইন্টু 3, এটাও মৌলিক সংখ্যা, 5 তো 5ই, 4 মানে 2 স্কোয়ার, 3 তো 3, 2 তো 2, 1 লেখার প্রয়োজন নাই। সো দিস ইকুয়াল টু, কোথায় বাবা? ও একই কথা, -1 তাহলে এখানে। আচ্ছা মানে লেও, অসুস্থ একটা মানুষ আমি। তাহলে 2 টু দি পাওয়ার 3। ওকে, আসলে 3টা 2 গুণ আকার আছে না, 4টা 2 বলেছিল, তোমরা তো পড়েছিল। যাই হোক, তো এখানে 2 টু দি পাওয়ার 3, এখানে এই পুরা লাইনে 2 কয়টা আছে? এখানে আছে 3টা, একটা 4টা, 2টা 6টা আর একটা, তাহলে 2 টু দি পাওয়ার 7। ওকে, ইন্টু 3 কয়টা আছে? 2টা, 5 কয়টা আছে? একটা, 7 কয়টা আছে? তাহলে 8 ফ্যাক্টোরিয়াল মানে এই জিনিস। অর্থাৎ পৃথিবীতে যত বড় ধনাত্মক পূর্ণ সংখ্যাই হোক না কেন, তার ফ্যাক্টোরিয়ালকে মৌলিক সংখ্যার সূচক আকারে প্রকাশ করা যায়, মৌলিক সংখ্যার সূচক দিয়ে প্রকাশ করা যাবে। এই জিনিসটাকে একটা নোটেশন দিয়ে প্রকাশ করা যায়। যেমন এখানে 2 এর সর্বোচ্চ পাওয়ার কত? 3 সর্বোচ্চ পাওয়ার কত? তোমার এমসিকিউ প্রশ্ন হবে, আগে তো এমসিকিউ পাস করা লাগবে না। এরকম একটা প্রশ্ন লেখো, 8 ফ্যাক্টোরিয়াল 2 টু দি পাওয়ার n দ্বারা বিভাজ্য হলে, 2 টু দি পাওয়ার n দ্বারা বিভাজ্য হলে n এর সর্বোচ্চ মান, n এর সর্বোচ্চ মান। এটা এমসিকিউ এ আসার মতো একটা প্রশ্ন, খুবই কিউট প্রশ্ন কিন্তু, রাইট? এই 8 ফ্যাক্টোরিয়াল 2 টু দি পাওয়ার n দ্বারা বিভাজ্য হলে n এর সর্বোচ্চ মান কত? n এর সর্বোচ্চ মান 7, রাইট? এই যে জিনিসটা, এই বাংলা ভাষাটা, ঠিক আছে, আমাদের দেশে বিভিন্ন ইউনিভার্সিটি, জিএসটি বলো বা ইঞ্জিনিয়ারিং গুচ্ছ বলো বা বুয়েট প্রিলি বলো বা ঢাকা ইউনিভার্সিটি বলো, অনেক বিজ্ঞ স্যাররা আছেন যারা প্রশ্ন করার সময় এই ভাষা লেখে না, সরাসরি একটা নোটেশন আছে এটার।
এক্সপোনেন্ট ভ্যালু অফ 2 বাই 8 ফ্যাক্টোরিয়াল। ওকে, এক্সপোনেন্ট ভ্যালু অফ 2 মানে 2 এর সূচক, এক্সপোনেন্ট মানে হচ্ছে পাওয়ার বা সূচক। ওকে, তাহলে এক্সপোনেন্ট ভ্যালু অফ 2 বাই 8 ফ্যাক্টোরিয়াল। ওকে, এটা ইকুয়াল টু আসলে 7। বলবে এটা ইকুয়াল টু হোয়াট? ওকে, তাহলে এটা ইকুয়াল টু হোয়াট মানে 2 এর সর্বোচ্চ পাওয়ার চাওয়া হয়েছে, 8 এর ফ্যাক্টোরিয়াল করে 2 এর সর্বোচ্চ পাওয়ার চাওয়া হয়েছে। ওকে, যদি তোমাকে বলে এক্সপোনেন্ট ভ্যালু অফ 3 বাই 8 ফ্যাক্টোরিয়াল, ওকে, তাহলে তোমাকে এখান থেকে বলা হচ্ছে যে 8 এর ফ্যাক্টোরিয়াল করে 3 এর সর্বোচ্চ পাওয়ার কত? তাহলে 3 এর সর্বোচ্চ পাওয়ার কত? এটা ইকুয়াল টু 2, রাইট? এবারে আসো আমরা এটা পরীক্ষার খাতায় কিভাবে সলভ করব, বা যদি রিটেনে আসে ঢাকা ইউনিভার্সিটির ছোট প্রশ্নে বা এমসিকিউ যদি আসে, আমরা তার এইভাবে করে করে নিয়ে আসতে গেলে সময় পাবো না, রাইট? এটার একটা ম্যাথমেটিক্যাল কনসেপ্ট আছে। সেটা হচ্ছে এরকম, যদি তোমাকে বলে E2 বাই 8 ফ্যাক্টোরিয়াল বের করো, রাইট? তুমি যেটা করবা সেটা হচ্ছে এই 8কে 2 দ্বারা একবার ভাগ করবা, এই 8কে 2 এর পাওয়ার বাড়াতেই থাকবা যতক্ষণ পর্যন্ত না 8কে অতিক্রম করে। এই 8কে 2 কিউব দ্বারা ভাগ করো, এরকম ভাবে কতক্ষণ পর্যন্ত ভাগ করবা? যতক্ষণ পর্যন্ত না 8কে অতিক্রম করে। ওকে, এবার বলো 8 এর পরে যদি এরপরে 2 টু দি পাওয়ার 4 নিতাম, তাহলে অতিক্রম করে চলে যায়। এই মানগুলোর, এই ভাগফলের মানগুলোর ফ্লোর মান নিতে হয়। ফ্লোর, ফ্লোর মানে হচ্ছে মেঝে, রাইট? এন্ড ফ্লোর আর সিলিং মানটা কি আসলে? মনে করো 5.2 বা 6, এটা হয়ে গেছে, কি করবো বলো? তাহলে 6.2 এটার ফ্লোর মান নিতে হবে তোমাকে। এটা মানে হচ্ছে 6 তলার একটু বেশি কাজ হয়ে গেছে, 2-3টা ইট গাঁথা হয়েছে আর কি, ঠিক আছে? তার মানে কি কয় নম্বর ফ্লোরে আসো? তাহলে এটা ইকুয়াল টু 6, এটাকে বলা হয় ফ্লোর ভ্যালু। ওকে, আবার 6.2 এর এটা হচ্ছে সিলিং ভ্যালু বলা হয়, দিস ইকুয়াল টু 7, এটাকে বলা হয় সিলিং ফাংশন, এটা হচ্ছে ফ্লোর ফাংশন। আবার যদি কখনো এরকম থাকে যে 6.2 বা 3 এর হচ্ছে এই যে থার্ড ব্র্যাকেট দেওয়া থাকে, এটাকে বলা হয় ইন্টিজার ভ্যালু, সাধারণত এটাকে বলা হয় ফ্লোর ভ্যালু। 6.3 এর ফ্লোর ভ্যালু দুই দিকে যখন ইয়া দেওয়া থাকে, এটা ইকুয়াল টু কত লিখবা? 6 লিখবা, ঠিক আছে? এই জায়গাটাতে আসবো এবার, কিন্তু ইন্টিগ্রেশনে এবার ইন্টিজার ফাংশনের ইন্টিগ্রেশন শিখতে হবে তোমাদের, এই 2022-এর জন্য টার্গেট পয়েন্ট এটা, ঠিক আছে? এর আগে কখনো আমি এই ইন্টিজার ফাংশন ইন্টিগ্রেশন করাইনি, এবার করাবো। এই 6.3 এর মানে ইন্টিজার ভ্যালু, এটাকে বলা হয় ইন্টিজার ভ্যালু অফ 6.3, মানে 6 হবে, ফ্লোর মানটা নিতে হয়। ওকে, তাহলে এটা ফ্লোর, এটা হচ্ছে সিলিং। ওকে, আর এটা হচ্ছে শুধু ফ্লোরটা নিতে হয়। আর পূর্ণ সংখ্যার ফ্লোর মান ওটাই হয়, যে কোনো পূর্ণ সংখ্যার ফ্লোর মান। ওকে, ইকুয়াল টু 5। তাহলে এখন আসো, এগুলোর মাঝে প্লাস চিহ্ন দিতে হয়। যদি রিটেনে আসে জাস্ট এইটুকু লিখে দেবা। লিখে দেওয়ার পরে এবারে বলো 8/2 মানে 4 এর ফ্লোর মান 4, পূর্ণ সংখ্যার ফ্লোর মান পূর্ণ সংখ্যা, এখানে 2 প্লাস এখানে 1 ইকুয়াল টু কত? এটাই অ্যান্সার, শুধু ফ্লোর ভ্যালু নিবা, রাইট? তাহলে কনসেপ্টটা কি দাঁড়াইলো? যখন আমি 2 এর এক্সপোনেন্ট বের করব, অর্থাৎ 2 এর পাওয়ার বের করতে যাইব, তখন যার ফ্যাক্টরিয়াল করে আমাকে এই মানটা বের করতে হবে, সেটাকে 2 দ্বারা একবার ভাগ করব, 2 স্কয়ার 2 কিউব, যতক্ষণ পর্যন্ত না ওই সংখ্যাটাকে কি করেছে? অতিক্রম করেছে। এখন যদি আমি E3 বের করি, বলো রে বাবা, তাহলে E3/8 ফ্যাক্টরিয়াল। ওকে, তাহলে আমরা 8কে কি দ্বারা ভাগ করব? 3 দ্বারা ভাগ করব। 3 স্কয়ার দ্বারা কি ভাগ করা যাবে? কারণ 8কে 3 অতিক্রম করে ফেলে, 3 স্কয়ার, সরি,
তাহলে এটা ইকুয়াল টু 8/3 করব, দিয়ে এর ফ্লোর মান নেব, প্লাস আর যাওয়া যাচ্ছে না, কারণ এর পরেরটাতে 8/3 স্কোয়ার আসবে, আর 3 স্কোয়ার মানে তো 9, অতিক্রম করে চলে যায়, আর তার ফ্লোর ভ্যালু 0। এর পরবর্তী যতগুলো আসবে প্রত্যেকের ফ্লোর ভ্যালু 0, ওই জন্য নেওয়া যায় না। তাহলে বলো এটা ইকুয়াল টু 2.66, তাহলে এর ফ্লোর ভ্যালু কত? 2। এটাই হচ্ছে তোমার 8-এর ফ্যাক্টরিয়াল করে 3-এর সর্বোচ্চ পাওয়ার, এটা বোঝায়, রাইট? তাহলে তোমরা করো তো দেখি, এটা বের করো, বলবো 50-এর ফ্যাক্টরিয়াল 3n দ্বারা বিভাজ্য হলে n এর সর্বোচ্চ মান। প্রশ্নটা লিখে রাখলাম এভাবে, যারা পরে আসলো তারা বুঝুক, তাই না? n এর সর্বোচ্চ মান কত? তার মানে তোমাকে বের করতে হবে E3/5 মানে 50 ফ্যাক্টরিয়াল। তাহলে করো, এটা বোঝা কত? 22। হ্যাঁ 22, ভেরি গুড। তো 22 যারা অ্যান্সার করেছো নাকি? তো হাবিবা লামিয়া, তোমাল চৌধুরী, আব্দুর রাফি। ক্লিয়ার? তাহলে যে কোনোটা বলা যাবে। এবার 100-এর ফ্যাক্টরিয়াল করে 5-এর সর্বোচ্চ পাওয়ার বের করো। একশোর ফ্যাক্টরিয়াল 5n দ্বারা বিভাজ্য হলে n এর সর্বোচ্চ মান কত? খুব মাস্তানি আগে ক্লাস করে। তাহলে এটা হবে E5/100 ফ্যাক্টরিয়াল নাকি? এখন তো পারবাই 100/5 এর ফ্লোর মান প্লাস 100/5 স্কোয়ার এর ফ্লোর মান, রাইট? এরপরে তো যাওয়া যাচ্ছে না, তাহলে এটা হচ্ছে 20 আর 4 ইকুয়াল টু 24, রাইট? আরেকটা জিনিস খেয়াল করাই যে আমরা যখন দেখো এখানে 8-এর ফ্যাক্টরিয়াল করেছিলাম, যেটা এসছিল, এখানে একটা জিনিস খেয়াল করে দেখো যে 2-এর পাওয়ার তো সবসময় 5-এর পাওয়ার থেকে বড়, মানে যে কোনো মৌলিক সংখ্যা তার থেকে বড় মৌলিক সংখ্যার পাওয়ারের থেকে তার পাওয়ারটা অবশ্যই বড় হবে, রাইট? এটাই তো দেখা যায়। সমান হতে পারে, সে সমস্যা না, ঠিক আছে, কিন্তু বড় হবে, রাইট? সমান বা বড়, যেমন 5-এর পাওয়ার 1, এখানে 7-এর পাওয়ার কত? 1, রাইট? কিন্তু কখনোই ছোট হবে না। আর এখানে 5-এর পাওয়ার কত আছে? 1 আছে। 2-এর পাওয়ার কত আছে? 7 আছে। আমি যদি এখান থেকে একটা 2 ধার নিয়ে 5-এর সাথে গুণ করি, তার মানে 2⁻6 থাকবে, 3 স্কোয়ার থাকবে, 7⁻1 থাকবে, ইন্টু 2 × 5 দিয়ে আমি এই পুরাটার উপরে পাওয়ার 1 দিলাম, রাইট? কাহিনী এটা। এখন বলো এই কটার গুণফল একটা পূর্ণ সংখ্যা আসবে, যে পূর্ণ সংখ্যাতে শূন্য আসার কোনো সম্ভাবনা নাই। এগুলো যদি গুণ করি, একমাত্র শূন্য আসে যদি 10 গুণ হয় কারোর সাথে, রাইট?
তাহলে 2 × 5 মানে কত? তাহলে এই সংখ্যাটার সাথে কয়টা 10 গুণ হচ্ছে এখানে? একটা। তাহলে এটা যত বড় সংখ্যায় আসুক না কেন দৈর্ঘ্যে, শেষে শূন্য কয়টা থাকবে? একটা। তাহলে আমি সিদ্ধান্ত নিতে পারি কোনো একটা সংখ্যার ফ্যাক্টরিয়াল করে 5 এর সর্বোচ্চ পাওয়ার যত, ওই সংখ্যাটা শেষে ততটা শূন্য থাকে। দেখো, 8 এর ফ্যাক্টরিয়াল ক্যালকুলেটর করবা হয়তো বা 40,320 দিবে, রাইট? তাহলে এই সংখ্যাটার শেষে কয়টা শূন্য বিদ্যমান? তাহলে এই জিনিসটা বের করা যায় এখান থেকে 5 এর পাওয়ার দিয়ে। 5 এর পাওয়ার যত হবে, যেমন তুমি 100 এর ফ্যাক্টরিয়াল করে 2 টু দি পাওয়ার তো সামথিং পাবাই, 3 টু দি পাওয়ার তো কিছু পাবাই, 5 টু দি পাওয়ার তো পাবাই, তাই কিনা বলো? এরকম করতে করতে 5 টু দি পাওয়ার কত পাইলা তোমরা? 24 পাইলা, একটু আগে তোমরা সলভ করেছো, রাইট? তারপর আরো মৌলিক সংখ্যা আছে, তাদের উপরে পাওয়ার পাবা, 100 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলোর উপরে পাওয়ার পাবা তুমি, রাইট? আমি সেটা আমার ইস্যু না, কিন্তু 5 এর পাওয়ার তুমি 24 পাইছো, 2 এর পাওয়ার ডেফিনেটলি 24 এর থেকে বেশি। আমি যদি এখান থেকে 24টা 2 এর সাথে নিয়ে নিই, তাহলে 2 × 5 করে পাওয়ার 24 দিতে পারবো। এইটুকু বাদ দিয়ে বাকি অংশটা যত বড় সংখ্যাই হোক না কেন সেটাতে কোনো শূন্য থাকে না। কিন্তু এখানে 10 টু দি পাওয়ার 24 আছে কিনা, তার মানে কি 24টা 10 গুণ আছে। তাহলে যত বড় সংখ্যাই হোক না কেন তাকে যদি 10 টু দি পাওয়ার 24 দ্বারা গুণ করা হয়, শেষে শূন্যের সংখ্যা কয়টা? 24টা। সুতরাং এখানে ছোট্ট প্রশ্ন লিখে রাখো যে 100 এর ফ্যাক্টরিয়াল সংখ্যাটির শেষে, 100 ফ্যাক্টরিয়াল সংখ্যাটির শেষে, 100 ফ্যাক্টরিয়াল সংখ্যাটির শেষে মোট কতটি শূন্য পাওয়া সম্ভব? মোট কতটি শূন্য পাওয়া যায়? তার মানে কোন সংখ্যার শেষে, কোন সংখ্যার ফ্যাক্টরিয়ালের শেষে কয়টি শূন্য বিদ্যমান, এটা বের করতে বললে তুমি E5 বের করে দিয়ে আসবে, তাহলেই হবে। E5 বাই ওই সংখ্যার ফ্যাক্টরিয়াল, রাইট? তাহলে তোমাকে বের করতে হবে E5 বাই 100 ফ্যাক্টরিয়াল। 5 এর পাওয়ার যত সেটাই শূন্যের সংখ্যা নির্দেশ করে। তাহলে 5 এর পাওয়ার কত? সুতরাং 100 ফ্যাক্টরিয়াল সংখ্যাটার শেষে 24টা শূন্য বিদ্যমান। সংখ্যাটা কত সেটা হয়তো আমি বলতে পারবো না, কিন্তু শেষে শূন্য কয়টা সেটা বলতে পারবো, রাইট? হয়েছে? এমসিকিউ এর জন্য এটা মনে রাখা গেল। অনেক সময় এরকম একটা প্রশ্ন দেয়, টেকনিক্যাল প্রশ্ন, 100 ফ্যাক্টরিয়াল মাইনাস 1 এই সংখ্যাটির শেষে কয়টি 9 বিদ্যমান? 24টা 9 বিদ্যমান, টেকনিক্যাল। কিন্তু দেখো 100 ফ্যাক্টরিয়ালের শেষে 24টা শূন্য আছে, তারপরে যত সংখ্যায় থাক না কেন ডিজিট তো আছে ওগুলো। এবারে বলো 1 যদি আমি বিয়োগ করি, তাহলে 0 থেকে 1 বিয়োগ মানে 9, তারপরে আবার 9 9 9 9, এরকম কয়টা 9 আসবে? সুতরাং এটাও লেখা রাখো যে 100 ফ্যাক্টরিয়াল মাইনাস 1 সংখ্যাটির শেষে কয়টি 9 বিদ্যমান? কয়টি 9 বিদ্যমান? অ্যান্সার হবে 24টি। ওকে? তাহলে এই ধরনের প্রশ্ন আসলে ইনশাল্লাহ তোমরা তমা করে দিবা। না, কম হবে না, তুমি বেক করো। 9 কম হবে কেন? যাই হোক, তাহলে এবার আসল কথায় আসি। হ্যাঁ, এবারে আমরা কিছু গণনার কিছু নিয়ম শিখি। সেটা হচ্ছে, মনে করো আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি রাজশাহী। রাজশাহী থেকে আমরা ঢাকায় যেতে চাই স্থল পথে, মানে সড়ক পথে আর কি। মাঝখানে যমুনা সেতু আছে, রাইট? এই রাজশাহী থেকে যমুনা সেতুতে যাওয়ার জন্য আবার 3টা পথ আছে, ABC হয়ে যাওয়া যায়। এরকম রাস্তা তৈরি হতে পারে না? রাজশাহী থেকে আমেরিকা, তারপরে যমুনা সেতুতে যাবা তুমি, তারপরে ব্রাজিল, তারপরে হচ্ছে যমুনা সেতুতে যাবা, তারপরে কানাডায়, তারপরে যমুনা সেতুতে যাবা। সমস্যা তো নাই, এরকম রাস্তা তৈরি করা আছে। এবার যমুনা থেকে ঢাকায় যাওয়ার জন্য
এ বি সি, তারপর ডি তো দেওয়া আছে, তাহলে ই দিলাম আর এখানে দিলাম এফ। তাহলে যমুনা সেতু থেকে ঢাকায় যাওয়ার জন্য এই ইংল্যান্ড হয়ে ঢাকায় যাওয়া যায়, ফিনল্যান্ড হয়েও ঢাকায় যাওয়া যায়। তাহলে দেখো, রাজশাহী থেকে যমুনা সেতুতে যাওয়ার মোট উপায় 3টা, আবার যমুনা সেতু থেকে ঢাকায় যাওয়ার উপায় 2টা। আমার প্রশ্ন, এই রাজশাহী থেকে ঢাকায় যাওয়ার জন্য মোট উপায় কয়টা? এখানে অ্যান্সার হবে 6, এখানে প্লাস হবে না, এখানে গুণ করলে কিন্তু দেখো যে তুমি পৃথকভাবে যদি চিন্তা করো যে রাজশাহী থেকে যমুনায় যাওয়া যায় 3 উপায়ে, আর যমুনা থেকে ঢাকায় যাওয়া যায় 2 উপায়ে। কেউ যদি ছোটকালের কথা মনে করে যে সমষ্টি মানে যোগ করতে হয়, যে রাজশাহী থেকে ঢাকায় মোট কত উপায়ে যাওয়া যায়, মোট মানে যোগ করে দিই, সেগুলো শিখেছি না? তো এটা সেই জিনিস না, এটা হচ্ছে নির্ভরশীল একটা ঘটনা। রাজশাহী থেকে ঢাকায় যাওয়ার জন্য তুমি একটা নির্দিষ্ট জায়গার উপরে নির্ভরশীল, সেটা কার উপরে? তাহলে নির্ভরশীল হওয়ার আগে কয়টা ঘটনা আছে, নির্ভরশীল হওয়ার পরে কয়টা ঘটনা আছে, এই ঘটনাগুলো গুণ হয়। অর্থাৎ আমি সারমর্ম বলতে যাচ্ছি, গণনার ক্ষেত্রে নির্ভরশীল ঘটনার ক্ষেত্রে গুণ হয় আর স্বাধীন ঘটনার ক্ষেত্রে যোগ হয়। তাহলে অতএব রাজশাহী থেকে ঢাকায় যাওয়ার মোট উপায় 3 × 2। প্র্যাকটিক্যালি হচ্ছে এরকম, রাজশাহী আমেরিকা যমুনা সেতু ইংল্যান্ড ঢাকা, রাজশাহী আমেরিকা যমুনা সেতু ফিনল্যান্ড ঢাকা। তাহলে আমেরিকা দিয়েই তোমার 2 উপায়ে যাওয়া যায়, আবার এই বুলগেরিয়া দিয়ে 2 উপায়ে যাওয়া যায়, ওই তো আর কি একই কথা। আবার এই চায়না দিয়েও 2 উপায়ে যাওয়া যায়। তাহলে মোট কত উপায়ে যাওয়া যায়? 6 উপায়ে যাওয়া যায়। অর্থাৎ মানে নির্ভরশীল ঘটনা বা অধীন ঘটনার ক্ষেত্রে গুণ হবে, আর স্বাধীন ঘটনা যদি এরকম বলতাম যে রাজশাহী থেকে ঢাকায় যাব, সড়ক পথে যাওয়া যায় 6 উপায়ে, আকাশ পথে যাওয়া যায় 1 উপায়ে, অতএব মোট কত উপায়ে যাওয়া যায়? এটা কিন্তু সম্পূর্ণ স্বাধীন ঘটনা। মানে আকাশ পথে যাওয়ার জন্য যে যমুনা সেতুর উপর দিয়েই বিমান নিয়ে যেতে হবে এমনটা তো না, মানে 2টা সম্পূর্ণ স্বাধীন ঘটনা। তার স্বাধীন ঘটনার ক্ষেত্রে যোগ হবে আর অধীন ঘটনার ক্ষেত্রে গুণ হবে। এটা হচ্ছে বিন্যাসের মূল নীতি। ঠিক আছে, তাহলে মূল নীতিটা বললাম। এবার আসো আসল ঘটনায় যাই। মনে করো এ বি সি 3টা ভিন্ন ভিন্ন বর্ণ, রাইট? আমার প্রশ্ন, এই 3টা ভিন্ন বর্ণের সবগুলো নিয়ে সাজানো ব্যবস্থা কি হবে? লজিক্যালি আমরা মানে কনসেপ্টটা দাঁড় করাবো আর কি। তাহলে 3টা বর্ণ দিয়ে ভিন্ন ভিন্ন সাজানো ব্যবস্থা, এর অর্থ কি জানো? তোমরা এটা করবো অবশ্য, এ বি সি করতে পারি আমরা, সব কটা বর্ণ নেব কিন্তু, রাইট? এবং কোনো বর্ণ যেন একাধিকবার ব্যবহার না করা হয়, রাইট? তাহলে কন্ডিশন হচ্ছে সবগুলো বর্ণ নিব, কোনো বর্ণ একাধিকবার ব্যবহার করব না। দিস ইজ দ্য কন্ডিশন। তাহলে এ সি বি করতে পারি, তাহলে এটা একটা সাজানো ব্যবস্থা। বি এ সি করতে পারি, এটা একটা সাজানো ব্যবস্থা। সি এ বি করতে পারি, এটা একটা সাজানো ব্যবস্থা। বি সি এ করতে পারি, এটা একটা সাজানো ব্যবস্থা। সি বি এ করতে পারি, এটা একটা সাজানো ব্যবস্থা। তাহলে মোট সাজানো ব্যবস্থা কয়টা? 6টা, রাইট? আসলে এখানে যে ঘটনাটা ঘটতেছে সেটা যদি আমরা আরেকটার সাথে তুলনা করতে পারি, এটার সাথে মার্চ করে দিলাম যে এখানে 3টা চেয়ার আছে, এই 3টা চেয়ারে আমি এ বি সি কে যত উপায়ে বসাতে পারি। আমি প্রথমে বসাইছি, দেখো, আবুল বাবুল কাবুল 3 ভাই। তাহলে এখানে প্রথম ঘরে কে বসেছে? আবুল, তারপরে এবার আমরা ওইভাবে চিন্তা না করে চেয়ার পূরণ করব। এখানে 3টা চেয়ার আছে, এই প্রথম চেয়ারে যখন আমার সবকটা চেয়ার ফাঁকা, প্রথম চেয়ার যখন পূরণ করতে যাচ্ছে তখন 3 জন বসে আছে ভাই, আমরা 3 জন আছি। তার প্রথম কাজ হবে এই 3 জনকে প্রথম চেয়ারে বসানোর উপায় কয়টা? 3টা। আবুলও বসতে পারে, বাবুলও বসতে পারে, কাবুলও বসতে পারে। তাহলে উপায় কিন্তু লিখতেছে এগুলো, 3 জনই বসে নাই, বসেছে কিন্তু 1 জন। তাহলে প্রথম ঘরটা পূরণ করেছো তুমি 3 উপায়ে। তার মানে এখান থেকে যে কোনো 1 জন বসে গেছে। তাহলে মনে করো বাবুল বসে গেছে, তাহলে প্রথম চেয়ারটা পূরণ কমপ্লিট।
এবারে দ্বিতীয় চেয়ার যখন পূরণ করতে গেছো তখন কয়জন আছে? তাহলে দ্বিতীয় চেয়ারটা পূরণ করবা কয় উপায়ে? এবার আসো, দ্বিতীয় চেয়ারটা যে পূরণ করলা এটা প্রথম চেয়ারটা পূরণের উপর নির্ভরশীল কিনা? কারণ দ্বিতীয় চেয়ারটা তুমি কয়জন দিয়ে পূরণ করবা সেটা নির্ভর করতে হবে প্রথম চেয়ারটা পূরণ করেছো কিনা, তার নির্ভরশীল ঘটনা কিনা এটা। সুতরাং এইটা আর এটা পূরণ করার উপায় 3 × 2 নির্ভরশীল ঘটনা কিন্তু, রাইট। এবারে এই প্রথম দুটা ঘর পূরণ কমপ্লিট। তাহলে এই ঘর যখন পূরণ হয়ে গেছে তখন আরেকটা অক্ষর তোমার জীবন থেকে চলে গেছে। এবারে লাস্টের যে চেয়ার ওখানে কি বসানো লাগবে না, এমনিতে এসে বসে যাবে। সেটা কত উপায়ে? এক উপায়ে। 3 × 2 × 1 দিস ইকুয়াল টু কত? 3 ফ্যাক্টোরিয়াল, রাইট। সুতরাং কনসেপ্ট দাঁড়াইলো n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস দ্বারা n সংখ্যক ফাঁকা স্থান পূরণ করার উপায় n ফ্যাক্টোরিয়াল, রাইট। তাহলে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস দ্বারা, কথাগুলোর মধ্যে কিন্তু প্রত্যেকটা শব্দের কিন্তু মানে আছে এখানে। n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস দ্বারা n সংখ্যক ফাঁকা স্থান পূরণের উপায় ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা এভাবে বলি n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিসের সবগুলো নিয়ে সাজানো ব্যবস্থা, একই কথা, রাইট। তাহলে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিসের সবগুলো নিয়ে সাজানো ব্যবস্থা n ফ্যাক্টোরিয়াল, ওকে। আচ্ছা, তাহলে এবার যদি আমি বলি যে না, এখানে একটু ব্যতিক্রম ঘটাবো, যে এ বি সি তিনটা বর্ণই নিব আমি, কিন্তু এবার দুটা নিলাম এক জাতীয়, রাইট। তাহলে এই ক্ষেত্রে আমি যদি বলি যে আমি তিনটা ঘর পূরণ করব, রাইট, তাহলে এ বি বি করতে পারো, তুমি বি এ বি করতে পারো, আবার বি বি এ করতে পারে, এর বাইরে কোনো কিছু করার সুযোগ আছে? তাহলে এক্ষেত্রে সাজানোর ব্যবস্থা কয়টা আসলো? এটার ক্ষেত্রে সাজানোর ব্যবস্থা কয়টা ছিল? মানে 3 ফ্যাক্টোরিয়াল সংখ্যক। তাহলে এইটার এটার মধ্যে সম্পর্কটা এমনভাবে করতে হবে যেন প্রত্যেকটার ক্ষেত্রে মানে। তাহলে এই 3 = যদি আমরা লিখি 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, মানে যে দুটা আসলে ভিন্ন হলে এই দুটাকে তো সাজানো যায় তো 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে। দেখো বি আর সি যখন ভিন্ন হতো ওরা তো 2 ফ্যাক্টোরিয়াল উপায় সাজতো, ওইটা দ্বারা ভাগ করতে হবে মোট ফ্যাক্টোরিয়ালকে। তাহলে সারমর্ম হচ্ছে যদি অনেকগুলো বর্ণের ভিতরে এক জাতীয় বর্ণ থাকে, যে যে বর্ণগুলো এক জাতীয় থাকবে তাদের ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করতে হবে। যেমন উজ্জ্বল শব্দটিকে সাজাবা তুমি, তাহলে উজ্জ্বল শব্দটাতে মোট বর্ণ কয়টা? যে দুটা যদি এক জাতীয় না হয়ে আলাদা হতো তাহলে 5 ফ্যাক্টোরিয়ালই হতো, কিন্তু তারা এক জাতীয় হওয়ার কারণে তাদের 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা কি হবে? ভাগ হবে। তাহলে এটার সাজানো ব্যবস্থা হবে 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, উজ্জ্বল শব্দটার সাজানো ব্যবস্থা, রাইট। যদি বলতাম কর্নিয়া শব্দটির সাজানো ব্যবস্থা, বলো 6 ফ্যাক্টোরিয়াল, কোনো কিছু দ্বারা ভাগ হবে, ফাউল একটা নাম। তাহলে এটা ইকুয়াল টু 60, 6 ফ্যাক্টোরিয়াল মানে 720, নাকি? কোনটা ভাই, কোনটা বেশি ভালো? ওটা ভালো, ওটাই তো ভালো লাগবে। তাহলে এখন বলো এটা 60-এর এটা কত গুণ? 60-এর এটা কত গুণ? তাহলে আমি যদি বলি যে দেখাও যে কর্নিয়া শব্দটির সাজানোর ব্যবস্থা উজ্জ্বল শব্দটির সাজানোর ব্যবস্থার 12 গুণ, তাহলে আগে পৃথক পৃথকভাবে সাজিয়ে নিতে হবে, তারপরে কে কার কত গুণ সেটা লিখতে হবে, রাইট। অর্থাৎ ওটাকে এটা দ্বারা ভাগ করবা, বড় সংখ্যাটাকে ছোট সংখ্যা দ্বারা ভাগ করবা, পারবা কিনা? এরকম অহরহ প্রশ্ন পরীক্ষায় আসে। রাজশাহী শব্দটির সাজানো ব্যবস্থা বরিশাল শব্দটির সাজানো ব্যবস্থার 4 গুণ, ঠিক আছে। এগুলো এমসিকিউ আসে, খুব আসে কিন্তু, ঠিক আছে। ফাদার মাদারের কত গুণ, ঠিক আছে। তারপরে টিচার্স স্টুডেন্টসের কত গুণ,
এগুলো সাজাতে পারবা না এখন। তাহলে মোট বর্ণের ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই যেগুলো এক জাতীয় থাকবে তার ফ্যাক্টোরিয়াল, রাইট? এখন আসো, আমি যদি বলি ম্যাথমেটিক্স শব্দটিকে কতভাবে সাজানো যায়, ম্যাথমেটিক্স শব্দটিকে মোট কত উপায়ে সাজানো যায়। তাহলে ম্যাথমেটিক্স শব্দটাতে মোট বর্ণ আছে 11টা। তাহলে 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এম আছে কয়টা? 2 ফ্যাক্টোরিয়াল। এ আছে কয়টা? 2 ফ্যাক্টোরিয়াল। টি আছে কয়টা? 2 ফ্যাক্টোরিয়াল। আর কিছু? তাহলে এটাই অ্যান্সার, রাইট? এমসিকিউ আসলে অবশ্যই সংখ্যাগতভাবে থাকে, তখন ক্যালকুলেটর ইউজ করতে হয়, ঠিক আছে? যে সকল ইউনিভার্সিটিতে ক্যালকুলেটর ইউজ করতে দেবে না সেগুলো এই ফরম্যাটে রাখে, অথবা ছোট ছোট ফ্যাক্টোরিয়ালের মানগুলো দেওয়া থাকে, রাইট? যেগুলো সহজে হিসাব করা যাবে, অত মানে হতাশ হওয়ার কিছু নাই আসলে। তাহলে পারা যাবে। এখন আসো, এই জিনিসটারই অ্যাপ্লিকেশন আসছে এবার একটা মানে খুব সুন্দর জায়গায়, সেখানে যাই। তাহলে মোট বর্ণ থাকলে তার, যেমন দেখো এবারে আসো, আমি একটা কথা বলি, a প্লাস বি হোল টু দি পাওয়ার 7 তোমাকে প্রশ্ন করলো এত এর বিস্তৃতিতে আমি কিন্তু দ্বিপদীতে নিয়ে যাচ্ছি একই সাথে, মানে বিন্যাস সমাবেশ থেকে দ্বিপদীতে নিয়ে যাচ্ছি, যেহেতু শিখাই ফেলেছি, কারণ প্রশ্ন এভাবেই আসতেছে। কিন্তু আমি বললাম এত এর বিস্তৃতিতে a টু দি পাওয়ার 5 এর সহগ কত? a টু দি পাওয়ার 5 এর সহগ, রাইট? জাস্ট এই প্রশ্নটা, অথচ দ্বিপদী তোমাদের সিলেবাসের ভিতরে নাই, ঠিক আছে? এখন আসো, এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, a প্লাস বি এর পাওয়ার হচ্ছে 7, মানে সম্পদ 7 বিঘা জমি আছে, তোমার 2টা বেটা আছে, আবুল আর বাবুল 2 বেটা, তোমার সম্পত্তি কত? পাওয়ার মানে কি? ক্ষমতা। তার ক্ষমতা কত? 7 একক। এই 7 একক ক্ষমতাকে তুমি 2 বেটার মধ্যে ভাগ করে দিতে হবে। তার মধ্যে এর পাওয়ার দিয়েছো কত? 5। বি এর পাওয়ার দিয়েছো কত? এটা হিডেন আছে কিন্তু। তার মানে তোমাকে বুঝতে হবে যে পদে a টু দি পাওয়ার 5 থাকবে সেই পদে বি স্কোয়ার থাকবে, রাইট? ছোট করে বোঝাই একটু, তাহলে আর একটু ভালো লাগবে নি। a প্লাস বি হোল স্কোয়ার, এই সূত্রে কিউব দিয়ে দিই, তাহলে বেশি ভালো লাগবে নি। বলো, a স্কোয়ার একটা পদ, a কিউব একটা পদ থাকে। a কে যখন 3 বিঘা জমি দিয়ে দাও, বি কে দেওয়ার মতো কিছু থাকে না বলে a কিউবের সাথে বি আসে না, ওকে? তারপরে দেখো, a কে যখন 2 বিঘা জমি দাও, বি কে তখন আরো 1 বিঘা দেওয়ার মতো থাকে। a কে যখন তুমি 1 বিঘা দাও, বি কে 2 বিঘা দেওয়ার অপশন থাকে। বি কে যখন 3 বিঘা দাও, a কে দেওয়ার মতো কোনো অপশন নাই। এই জন্য a প্লাস বি হোল টু দি পাওয়ার 3 এর বিস্তার করলে মোট 4টা পদ পাওয়া যায়, কারণ 3কে ভাঙিয়ে 4 উপায়ে ব্যাখ্যা করা যায়। আমি a কে 3 দিব, a কে 2 দিব, a কে 1 দিব, a কে মানে জমি দেব না, রাইট? এখন প্রশ্ন হচ্ছে এদের সহগগুলো কেমন হয়। আসলে এই যে a কিউব মানে 3টা a কে তুমি যত উপায়ে সাজাও না কেন, সাজানোর ব্যবস্থা একটাই, এই জন্য সহগ হয় 1, রাইট? এবারে এখানে a কে পাওয়ার দিয়েছে 2, বি কে পাওয়ার দিয়েছো, তার মানে a এবং বি এই জিনিসটাকে মানুষজন কত উপায়ে পড়তে পারে সেটা আমরা জানি না। তাহলে এটাকে কত উপায়ে সাজানো যায়? 3 ফ্যাক্টোরিয়াল বাই, এটাই হচ্ছে সহগ রে পাগলারা। এ আছে 2টা, বি আছে 1টা, তার মানে এ বি কে যত উপায়ে সাজানো যায়, যত উপায়ে মানুষ পড়তে পারে। যে এ কে 2 বিঘা দিতে হবে, তার মানে কি এ বি, মানে এ কে 1 বিঘা দিলাম, আবার এ কে 1 বিঘা দিলাম, বি কে 1 বিঘা দিলাম, তাহলে তো 3 বিঘা জমি শেষ। আবার এরকম বলতে পারে এ কে 1 বিঘা দিলাম আগে, তারপরে বি কে 1 বিঘা দিলাম, আরেক বিঘা হাতে রাখলাম, সেটা পরে দিব। এটা কাহিনীটা ঘটতে পারে কিনা বলো? তার মানে এটাই সিস্টেম, এখানেও তাই। বলো, এখানে কি এ বি বি, এটাকে কত উপায়ে সাজানো যায়? আবারও 3, এই জন্য 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, এটাই এর অ্যান্সার, রাইট? তাহলে তুমি চাচ্ছ যে এত এর বিস্তৃতিতে a টু দি পাওয়ার 5 এর সহগ
তাহলে যে পদে a টু দি পাওয়ার 5 থাকবে সেই পদে আগে b এর পাওয়ার কত সেটা নির্ধারণ করে নাও। তাহলে b স্কয়ার, তার মানে তুমি মোট কয়টা বর্ণকে সাজাতে চাও? 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল, এটাই অ্যান্সার। এত এর বিস্তৃতিতে a টু দি পাওয়ার 5 এর সহগ হবে এটা ইন্টু b স্কয়ার, মানে এটার সাথে কি থাকবে? a টু দি পাওয়ার 5 b স্কয়ার। তোমার চাইছে কি a টু দি পাওয়ার 5 এর সহগ, তাহলে a টু দি পাওয়ার 5 এর সাথে কি থাকলো? এটা ইন্টু b স্কয়ার, দিস উইল বি দ্য অ্যান্সার। ওকে, তাহলে এটা হচ্ছে দ্বিপদী উপপাদ্য, তাই কি না? দ্বিপদী না দিয়ে ত্রিপদী দেয় অনেক সময়, রাইট? দেখো ত্রিপদীটা কিভাবে দিচ্ছে, এভাবে দিবে a প্লাস b প্লাস c অল টু দি পাওয়ার 15। প্রশ্ন হচ্ছে যে এত এর বিস্তৃতিতে a টু দি পাওয়ার 5 b টু দি পাওয়ার 6 c টু দি পাওয়ার 4 এর সহগ নির্ণয় করো। জাস্ট এইটুকু এক লাইন অ্যান্সার লিখে দিয়ে আসবা, কেউ কিছু বলবে না, তখন বুঝবে যে তুমি কোন কোম্পানির জুস মাথায় আছে তোমার, যে এত এর বিস্তৃতিতে এর সহগ কত, রাইট? আগে খেয়াল করবা যে এই তিনটা পাওয়ারের যোগফল এটা সমান হয়েছে কিনা। যদি না হয় তাহলে বলবো আপনি যেটা দিয়েছেন সেটা উত্তর ভুল, মানে সেটার উত্তর নাই, আসলে সেটা সম্ভবই না, ওই পদ পাওয়াই সম্ভব না। তাহলে বলো এখানে a কয়টা, b কয়টা, c কয়টা, মোট কয়টা? 15 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল 6 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল, এটাই অ্যান্সার। অতএব এর সহগ হচ্ছে এটা। বোঝা গেছে? অনেক সময় এটা দিচ্ছে 2x প্লাস 3y হোল টু দি পাওয়ার 15, রাইট? প্রশ্নে বলছে এত এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 7 y টু দি পাওয়ার 8 এর সহগ। ওকে, x টু দি পাওয়ার 7 y টু দি পাওয়ার 8 এর সহগ কত? তাহলে অ্যান্সার কি হবে? না, এখানেই পার্থক্য। তোমাকে এখানে ভাবতে হবে, বাঁচতে হলে জানতে হবে যে অঙ্ক কি। এখানে দুইটা পদ আছে, এখানে 2x এটা হচ্ছে তোমার প্রথম পদ, দ্বিতীয় পদ 3y, এভাবে লিখতে হবে আগে। এখন বলে x এর পাওয়ার কত দরকার, সুতরাং এখানে 7 দিতে হবে। y এর পাওয়ার কত দরকার, এটা দিতে হবে, তারপরে সহগ লিখতে হবে, তাই কি না? এখানে হবে 15 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 7 ফ্যাক্টোরিয়াল 8 ফ্যাক্টোরিয়াল। তার মানে এটাকে সার্বিকভাবে লেখা যায় 15 ফ্যাক্টোরিয়াল বাই 7 ফ্যাক্টোরিয়াল 8 ফ্যাক্টোরিয়াল 2 টু দি পাওয়ার 7 3 টু দি পাওয়ার ইন্টু x টু দি পাওয়ার 7 y টু দি পাওয়ার 8। অতএব এটার সহগ বাকিটা। ঠিক আছে? তোমাকে অনেক সময় বলবে যে 2x প্লাস 1/6x হোল টু দি পাওয়ার 10 দিয়ে বলবে এত এর বিস্তৃতিতে x বর্জিত পদের মান কত? লেখো এত এর বিস্তৃতিতে x বর্জিত পদের মান 2x প্লাস 1/6x হোল টু দি পাওয়ার 10 এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার x বর্জিত পদ মানে x থাকা যাবে না। তাহলে তুমি চিন্তা করবা যে এত এর বিস্তৃতিতে x বর্জিত পদ মানে দুইটা পদ আছে 2x, এখানে 1/6x, রাইট? আমার প্রশ্ন হচ্ছে এই দুটার উপরে পাওয়ার এমনভাবে দিতে হবে 10কে ভাঙিয়ে, কারণ তোমার সম্পত্তি তো 10, এই 10 সম্পত্তিকেই তো পাওয়ার আকারে ভাগ করে দিতে হবে। এমনভাবে দিতে হবে যেন লাঠিও ভাঙে সবও মরে, মানে x যেন না থাকে, x মুক্ত হয়, x বর্জিত হয়। তাহলে এখানে পাওয়ার কত দিবা? 5, এখানেও এই তো কত সুন্দর
তাহলে সহগটা কত হবে লিখবা না? কত হবে? 10 ফ্যাক্টোরিয়াল বাই 5 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল, তাই হবে না? সো দিস ইকুয়াল টু 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল 2 টু দি পাওয়ার 5 1 বাই 6 টু দি পাওয়ার 5। এটা অ্যান্সার। এটা এক্স বর্জিত পদের মান। x টু দি পাওয়ার 5 কাটি গেছে কিন্তু, রাইট? তাহলে এক্স বর্জিত পদের মান এটা। কে ক্লিয়ার? কেলো ওটাই আর কি। তাহলে ক্লিয়ার তো নাকি? এবার আসো, খুব তো পারতেছ তাই না, যে a প্লাস বি এর উপরে 10 থাকলে a প্লাস বি হোল টু দি পাওয়ার 10 এর বিস্তৃতিতে মোট পদের সংখ্যা 11টা হয়। মোট পদের সংখ্যা, এটা তো সত্য যে এত এর বিস্তৃতিতে মোট পদের সংখ্যা 11টি। আমার প্রশ্ন, a প্লাস বি প্লাস সি অল টু দি পাওয়ার 10, এবার এটা দিলাম, দিয়ে বললাম যে এত এর বিস্তৃতিতে মোট পদের সংখ্যা কত? তাহলে লিখো প্রশ্নটা, a প্লাস বি প্লাস সি অল টু দি পাওয়ার 10 এর বিস্তৃতিতে মোট পদের সংখ্যা কত? ঠিক আছে, এদের বিস্তৃত মোট পদের সংখ্যা আসবে টোটাল 66টা। এটার বিস্তার করলে, আমরা দ্বিপদীকে বিস্তার করলে পদের সংখ্যা একটা বাড়ে, এটা একটা কনসেপ্ট আছে। সেটা হচ্ছে, তুমি কি করতেছো আসলে, এই 10 সম্পত্তিকে তোমার 3টা বেটার মধ্যে যত উপায়ে ভাগ করে দেওয়ার চিন্তা করতে পারো, সেই চিন্তাটাই পদের সংখ্যা। কি করেছিল দেখো, a প্লাস বি হোল কিউব। তুমি প্রথম চিন্তা করেছিল যে a কে সব কটা সম্পত্তি দিয়ে দেবো, একটা চিন্তা, বি কে দেব না, রাইট? এটা একটা চিন্তা, এটা একটা পদ কিন্তু, রাইট? এর পাওয়ার 3 দিয়ে একটা পদ হয় কিনা? তারপরে বলেছ যে এর পাওয়ার 2 দিব, বি কে 1 পাওয়ার দেব, এখানে 3 দিব, বি এর পাওয়ার 0 দেব। এটা একটা চিন্তা ছিল, এটা একটা চিন্তা। আর একটা চিন্তা এসেছিল এ কে 1 দিব, বি কে 2 দিব, এটা আরেকটা চিন্তা, রাইট? আবার তুমি এ কে 0 পাওয়ার দিবা, বি কে সব কটা সম্পত্তি দিয়ে দেবা। তাহলে মোট তোমার চিন্তা কয়টা? তাহলে মোট যতটা চিন্তা ততটা পদ থাকে, রাইট? এবার আসো, এই জিনিসটাকে কিভাবে বিন্যাসের সাথে মেলানো যায়, যে আবুল বাবুল কাবুল 3 বেটাকে তুমি 10টা সম্পত্তি ভাগ করে দিবা, রাইট? তুমি একটা কাজ করো, তুমি খুবই একজন আদর্শ বাবা, তোমার বেটা কয়টা? 3টা হতে পারে আর কি, নাও পারে, সেটা তো নির্ভর করবে। যাই হোক, এখন শোনাম, 10টা সম্পত্তি মানে হচ্ছে তোমার কাছে 10টা কয়েন আছে মনে করো। তুমি কি করবা, 3 বেটাকে ডাকেছো, বাবা আমার বয়স শেষের দিকে, আমি তোমাদেরকে সম্পত্তিটা ভাগ করে দিতে চাই। 3 বেটা সামনে এসছে, বেটারাও মোটামুটি অনেস্ট, তারা ঠিক আছে বাবা তুমি ভাগ করে দাও। 10টা কয়েন 1 টাকার কয়েন টেবিলের উপরে রাখেছে সিরিয়ালে, ওকে? 10টা কয়েন, সি ফর কয়েন, ঠিক আছে? কয়টা কয়েন? 10টা। 5 6 7 8 9 10, 10টা কয়েন, ওকে? এবারে বেটারা বলছে ঠিক আছে আব্বা ভাগ করে দাও। কিভাবে ভাগ করে দেবো? তোমার ইচ্ছা, তুমি যা দেবা সেটাই আমরা নিয়ে খুশি, ঠিক আছে? 3 জন বেটার মধ্যে ভাগ করে দিতে হবে, তার মানে এই জিনিসটাকে 3 ভাগে ভাগ করতে হবে। তখন বাবা বলল, সে কিন্তু মানে আদর্শ বাবা, আগেই বলেছি, তার মধ্যে কোনো প্যাচ নাই। উনি বললো তাহলে তোমরা আমার চোখ বন্ধ করে দাও, আমার চোখ বাঁধে দাও, গামছা দিয়ে আটে দিল, বাঁধে দেওয়ার পরে 2টা কাঠি নিল। 2টা কি নিয়েছে? চোখ বন্ধ কিন্তু আমার, ঠিক আছে? এই 2টা কাঠি দিয়ে এখানে 2টা টান দিল, টান দেওয়ার পরে এবারে বললো তোমরা ভাগ করে নিয়ে নাও। এটা একটা প্রসেস কিনা বলো? বলো 3 3 4,
এটা একটা সমাধান কিনা? তার মানে এটা একটা পদ তৈরি হবে। তার মানে কাহিনীটা কি ঘটতেছে, 10টা কয়েন এবং 2টা কাঠির লীলা খেলা যত উপায় হতে পারে ততটা পদ হবে। আমার কথা বোঝা নাই? তাহলে কে ফর কাঠি, এটা কে মনে করো? কে ফর। তাহলে এইখানে মোট কয়টা বর্ণ নিয়ে লীলা খেলা করতেছো তুমি? 12টা বর্ণ নিয়ে লীলা খেলা করতেছ। এই 12টার মধ্যে সি আছে 10টা আর কে আছে 2টা, অর্থাৎ 12টা জিনিসের ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 10টা সি এক জাতীয় তার ফ্যাক্টোরিয়াল 2টা কে এক জাতীয় তার ফ্যাক্টোরিয়াল দিছে 66। আমার কথা বোঝা নাই? মানে এই 10টা কয়েন এবং 2টা কাঠি যত উপায়ে লড়াচড়া করবে, যত উপায়ে সাজানো যাবে, আমার কথা বোঝা নাই, ততটা সমাধান বিদ্যমান আসলে। মানে কাঠির ডানে বামে মাঝখানে যতটা করে কয়েন থাকবে ততটাই একটা সমাধান, সেটা একটা পদ তৈরি হবে কিনা বলো? তাহলে আমি বলতেছি যে এখানে মোট পাওয়ার যেটা থাকবে সেটা কয়েন চিন্তা করবা, আর এখানে যতটা প্লাস চিহ্ন থাকবে ততটা কাঠি নিতে হয়। মানে 3 জনের ভিতরে ভাগ করে দিতে গেলে 2টা কাঠি লাগবে আমার, 4 জনের ভিতরে ভাগ করে দিতে গেলে কয়টা কাঠি লাগবে? 3টা কাঠি ফেলতে হবে ওই লাইনের উপরে, তাহলে তো 4টা ভাগে ভাগ হবে, তাই না? 5 জনের ভিতরে ভাগ করে দিতে গেলে 4টা কাঠি লাগবে। আমার কথা কি তোমরা বুঝতে পারিস যে এত বিস্তৃতিতে মোট পদসংখ্যা কয়টা হবে? মোট পদসংখ্যা সেটাই হবে আমি এবিসি এর পাওয়ার যত উপায়ে দিতে পারবো, রাইট? তাহলে এই পাওয়ারটা হবে কয়েন আর প্লাস চিহ্নের সংখ্যাটা হবে কাঠি, দিয়ে মোট জিনিসের ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই যে কটা কয়েন তার ফ্যাক্টোরিয়াল যেহেতু এক জাতীয় বর্ণ, আর যে কটা কাঠি তার ফ্যাক্টোরিয়াল। কি ক্লিয়ার? তার মানে এতই বিস্তৃতিতে মোট পদসংখ্যা হবে 12 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 10 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল, দিস ইজ 66, রাইট? তাহলে আমি যদি বলি যে a প্লাস বি প্লাস সি প্লাস ডি হোল টু দি পাওয়ার 10, এতই বিস্তৃতিতে মোট পদের সংখ্যা কয়টা হবে? তাহলে বলো কয়েন কয়টা? 10টা, কাঠি কয়টা? 3টা, মোট কয়টা? 13 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 10 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল, মোটামুটি 286। দেখো, অথবা 13C3 করো তাহলেই হবে। 13C3, 13 তারপরে শিফট ভাগ তারপরে 3 দাও, 286 হবে কিনা বলো? এবার যদি বলি এটা a প্লাস বি প্লাস সি প্লাস ডি হোল টু দি পাওয়ার 20, এতের বিস্তৃতিতে মোট পদের সংখ্যা কত? 23C3 না, এটা হবে 23 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল 20 ফ্যাক্টোরিয়াল, 23C3 মোটামুটি 1771। কে এগুলো আমি করাইছি না আগে, মুখস্থ নাই আমার, দেখা তো এগুলো মানে শুনে তোমার হতাশার তো কিছু নাই, কারণ এগুলো বহুত বেশি করাইছি, তাই না বলো? এটা মানে আসলে 23C3 মানে আমি হিসাব করতেছি 23 × 22 × 21 বাই 3 ফ্যাক্টোরিয়াল। যাই হোক, অতগুলো জানা লাগবে না তোমার, ওটা জানলেই হবে শুধু, ঠিক আছে? তাহলে এটা মানে 23 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 20 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল, ক্লিয়ার? তাহলে এই যে জিনিসটা এতের বিস্তৃতিতে মোট পদের সংখ্যা কত পারা যাবে কিনা বলো? তাহলে আমরা বলতে পারি যে কোনো পদী উপপাদ্যের বিস্তৃতিতে মোট পদের সংখ্যা বের করার জন্য একটা জেনারেল ফর্মুলা আমি বলে দিতে পারি। এখন লেখো, যে কোনো পদী উপপাদ্যের বিস্তৃতিতে, সেটা দ্বিপদী ত্রিপদী চতুর্পদী পঞ্চপদী যে কোনো পদী, ঠিক আছে? তাহলে যে কোনো পদী উপপাদ্যের বিস্তৃতিতে মোট পদের সংখ্যা ইকুয়াল টু পি প্লাস কিউ মাইনাস 1 সি কিউ মাইনাস 1। আমি বলে দিচ্ছি, মানে এমসিকিউ করার জন্য, ক্যালকুলেটরে করার জন্য আর কি, ওকে? এমসিকিউ যেন পার হয়ে যাওয়া যায় এই জন্য বলছি কিন্তু এটা।
আমি কিন্তু শর্টকাট বলছি না, কারণ এর পুরা বেসিক বলে এসছি কিন্তু। আচ্ছা, যেখানে পি ইকাল টু পাওয়ার, অর্থাৎ এখানে পাওয়ার মান হচ্ছে পি ফর পাওয়ার, পি মানে হচ্ছে ওই উপপাদ্যটির পাওয়ার কত, আর কিউ মানে উপপাদ্যটি যে কয় পদ বিশিষ্ট, উপপাদ্যটি যে কয় পদ বিশিষ্ট। পি মানে পাওয়ার আর কিউ মানে হচ্ছে উপপাদ্যটি, এই উপপাদ্য মানে এটা কয়পদী উপপাদ্য, 4 পদী। এটা কয়পদী উপপাদ্য, ত্রিপদী। এটা দ্বিপদী, রাইট? তাহলে এখানে কিউ এর মান 4, এখানে কিউ এর মান 3। ওকে, তাহলে কিউ মানে হচ্ছে উপপাদ্যটি যে কয় পদ বিশিষ্ট। তাহলে পি প্লাস কিউ মাইনাস 1 সি কিউ মাইনাস 1। কি ক্লিয়ার? তাহলে তুমি এখন যে কোনো পদী উপপাদ্যের বিস্তৃতিতে মোট পদের সংখ্যা কত এটা তুমি বের করতে পারবা, রাইট? শুধু এটা না, এখন এরকম বললাম যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 15। দেখো, তুমি যখন সমীকরণ সমাধান করো, 3টা আননোন থাকলে 3টা সমীকরণ প্রয়োজন হয় সমাধান করার। বাট এখানে তোমাকে প্রশ্ন করলাম, এই সমীকরণের কতটি অঋণাত্মক পূর্ণ সংখ্যার সমাধান বিদ্যমান? এই সমীকরণটির কতটি অঋণাত্মক পূর্ণ সংখ্যার সমাধান বিদ্যমান? লেখো প্রশ্নটা। এই সমীকরণটির কতটি অঋণাত্মক পূর্ণ সংখ্যার সমাধান বিদ্যমান? ঠিক আছে, এটা খুব সুন্দর প্রশ্ন কিন্তু। দেখো, অঋণাত্মক পূর্ণ সংখ্যার সমাধান বিদ্যমান মানে কি, এ বি সি এগুলো মানে শূন্য হতে পারবে বা শূন্যের থেকে বড় হতে পারবে। ঠিক আছে, একটু আগে যে অঙ্ক করেছো সেটাই। তুমি কি বোঝাচ্ছ? 3টা জিনিসের যোগফল যত উপায়ে 15 বানানো যায়, 3টা জিনিসের যোগফল যত উপায়ে 15 বানানো যায়। তার মানে কি 15টা কয়েন 2টা কাঠি দিয়ে যত উপায়ে ভাগ করা যায়। বোঝা নাই ব্যাপারটা? একই অঙ্ক, সেম অঙ্ক, বাট ভাষা আলাদা, রাইট? এখানে 15টা কয়েন, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। আর এখানে কাঠি কটা লাগবে? 2টা কে মনে করে, এখানে একটা কে দিলা, এখানে একটা কে দিলা। দেখো তো, কে এর বামে কয়টা কয়েন, মাঝখানে কয়টা কয়েন, তারপরে কয়টা কয়েন? 9টা। তার মানে এটা একটা সমাধান। আমি যখন 2টা কে এবং 15টা সি কে এইভাবে প্লেস করব, তখন এটা একটা সমাধান। আমার যখন এই কেটা এখান থেকে, এই কে যখন এখানে না থেকে কে যখন এখানে থাকবে, এবার আসো, কে এর বামে কয়টা কয়েন, কে এর ডানে কয়টা কয়েন? 6টা, এখানে 6টা। আর তার ডানে কয়টা কয়েন? তাহলে এটা কি একটা সমাধান না অঋণাত্মক? এই সমীকরণের এটা কি একটা সমাধান না? আমি এটাই বলছি যে 2টা কয়েন এবং 15টা কয়েন এবং 2টা কাঠি যত উপায়ে সাজানো যায় সেটাই হচ্ছে তার সমাধান সংখ্যা। তাহলে এই সমীকরণের কতটি অঋণাত্মক পূর্ণ সংখ্যার সমাধান বিদ্যমান? দিস উইল বি দ্য অ্যান্সার, যে 15টা কয়েন আর 2টা কাঠি যত উপায়ে সাজানো যায়। তাহলে মোট কয়টা অক্ষর? 17টা। তাহলে 17 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কয়েন আছে কয়টা? 15টা। কাঠি আছে কয়টা? 2 ফ্যাক্টোরিয়াল। তার মানে শব্দের সাজানো ব্যবস্থা শিখেই যদি তুমি মনে করো আমি বিন্যাস শিখে গেলাম, খুব গর্ব নিয়ে বললা যেগুলো তো সহজ অঙ্ক, সেটা কিন্তু না। আসলে এটার মেলা অ্যাপ্লিকেশন আছে। এবার আরেকটা অ্যাপ্লিকেশনে যাচ্ছে। দেখো, এবার হচ্ছে গ্রিড প্রবলেমে। ঠিক আছে,
গ্রেড প্রবলেমটা হচ্ছে এরকম যে এখানে মনে করো 2/2 অর্ডারের একটা গ্রেড দিলাম। দেখো বাস্তব জীবনে কিভাবে এই প্রবলেমগুলো আসে। আসলে মনে করো তুমি আব্দুলপুর থেকে বুলনপুর যাবা, ঠিক আছে, কিন্তু যাওয়ার জন্য রাস্তাগুলো তৈরি করে দেওয়া আছে এইভাবে। তোমাকে বলা হলো সর্বনিম্ন পথে এ থেকে বিতে কত উপায়ে যাওয়া যায়। সর্বনিম্ন পথে এর অর্থ হচ্ছে তুমি ডানে গেলে আর বামে আসতে পারবা না, উপরে গেলে আর নিচে আসতে পারবা না, অর্থাৎ ব্যাক গিয়ার নাই তোমার আসলে, রাইট? তাহলে ডানে গেলে বামে আসতে পারবা না, তাহলে কত উপায়ে যাওয়া যায়। এখানে গুনে গুনে যদি যাও তাহলে তো সময় লাগবে। যেমন এখানে একটা উপায়, এটা একটা উপায়, দুইটা, এটা একটা উপায়, তিনটা, এটা একটা চারটা, তাই কি না? এইটা একটা পাঁচটা, এটা একটা, মোট কয়টা? 6টা উপায়ে যাওয়া যায়। এই জিনিসটাকে এবারে কম্বিনেটরিক্সের সাথে যদি আমরা মিল করাই যে এটা আসলে কোনটার সাথে মিলে, কোন কনসেপ্টের সাথে মিলে, খেয়াল করো। আমি তোমাকে বললাম যে এই মোড় থেকে এই মোড়ে একবার যখন ডানে যাবা দ্যাট ইজ কল্ড রাইট। একবার রাইটে গেছি, এখানে কয়টা রাইট আছে সেটাকে দেখবা। 2টা রাইট আছে, গ্রেড ডানে যতটা থাকবে ততটা রাইট বলবা। এগুলোকে বলবা আপ। এখানে ইউ, এখানে ইউ, ইউ ফর আপ। ওকে, এবারে এই চিত্রে টোটাল কয়টা বর্ণ ব্যবহার করা হয়েছে? ইউ, ইউ, আর, আর, এই 4টা বর্ণ ব্যবহার করা হয়েছে। এবার আমি তোমাকে বললাম এই 4টা বর্ণকে তোমার ইচ্ছা মতো সাজাও। সাজানো যাবে না? বলো ইউ, ইউ, আর, আর, এটা তো একটা সাজানো ব্যবস্থা। ইউ আর, ইউ আর, এটা একটা সাজানো ব্যবস্থা। ইউ আর, আর, ইউ একটা সাজানো ব্যবস্থা। আর ইউ, ইউ আর একটা সাজানো ব্যবস্থা। আর ইউ, আর ইউ একটা সাজানো ব্যবস্থা। তারপরে আর, আর, ইউ, ইউ, এটা একটা সাজানো ব্যবস্থা। এগুলো সবই কি এই 4টা বর্ণের লীলা খেলা কিনা? এই 4টা বর্ণকে নিয়ে তুমি যত লীলা খেলা করতে পারবা। এবার আসো, তুমি এই 6টার মধ্যে যে কোনো একটা সাজানো ব্যবস্থাকে পড়বা। তুমি তোমার মুখ থেকে যদি আর বাড়ায় তুমি রাইটে যাবা, তোমার মুখ থেকে যদি ইউ বাড়ায় আপে যাবা। ওকে, মনে করো আমি এটা পড়তেছি, এখান থেকে তোমার কিন্তু যাত্রা শুরু। বলো প্রথমটা কি পড়বা? রাইট, তারপর আপ, তারপর তারপর গেছো বিতে। তার মানে এটা একটা পথ। আমার কথা বোঝা নাই? তাহলে এই 4টা বর্ণকে তুমি যত উপায়ে সাজাতে পারবা সেটাই হচ্ছে এ থেকে বিতে যাওয়ার পথ নির্দেশ করে, এবং সেটাই সর্বনিম্ন পথ। দেখো তুমি ডানে গিয়ে বামে আসতে হয়নি, উপরে গিয়ে নিচে নামতে হয়নি। তুমি এটা পড়বা উরু উরু, তাহলে দেখো কি পড়বা তুমি এখানে, বলো। তুমি পড়বা হচ্ছে আপ, রাইট, তারপরে আপ, রাইট, বি বিন্দুতে গেছো, তাহলে ওইটা আরেকটা পথ। তার মানে আমাকে গ্রেড প্রবলেমে কতগুলো পথ তৈরি হয় এটা নির্ধারণ করতে গেলে আগে রাইট কয়টা আছে, আপ কয়টা আছে, এটা নির্ধারণ করলেই হবে, রাইট? তাহলে আমি যদি এখন এই গ্রেড আঁকিয়ে দিই, এই গ্রেড আঁকালাম, আমি বললাম তাহলে এ থেকে বিতে সর্বনিম্ন পথে কত উপায়ে যাওয়া যায়, রাইট? এখানে বলো বাবা কয়টা রাইট আছে, কয়টা আপ আছে, তাহলে মোট কয়টা অক্ষর? 7 ফ্যাক্টোরিয়াল। রাইট কয়টা? 3 ফ্যাক্টোরিয়াল। আপ কয়টা? 4 ফ্যাক্টোরিয়াল। দিস উইল বি দ্য অ্যান্সার। রাইট? তাহলে এ থেকে বিতে এত উপায়ে যাওয়া যায়। সরাসরি অ্যান্সার লিখে দিয়ে আসবা যে 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল। কি ক্লিয়ার? এবার আসো, এই প্রশ্ন দিলাম আবার, এটাকে জাস্ট হচ্ছে
ক্লোন করে এখানে নিয়ে আসি। নিয়ে আসার পরে মোটামুটি বললাম এ থেকে বিতে কত উপায়ে যাওয়া যায় যদি এই সি বিন্দুতে সমাবেশ চলে। ওখানে সি বিন্দু দেব না, ধরো এখানে দেব সি বিন্দু। এখানে এই সি বিন্দুতে সমাবেশ চলে, সি বিন্দুতে ব্যারিকেড দেওয়া আছে, ওখানে মহাসমাবেশ চলছে। এ থেকে বিতে কত উপায়ে যাওয়া যায়, রাইট? সর্বপ্রথম চিন্তা করবা সি বিন্দুতে বাধা না থাকলে, তো লেখো এই প্রশ্নের উত্তর লেখো। সি বিন্দুতে বাধা না থাকলে, সি বিন্দুতে বাধা না থাকলে এ থেকে বিতে যাওয়ার মোট উপায় বাধা না থাকলে 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই রাইট আছে 3টা 3 ফ্যাক্টোরিয়াল, আপ আছে 4টা 4 ফ্যাক্টোরিয়াল, কি রাইট? এটা বাধা না থাকলে, ঠিক আছে? এটা আসবে 21 মনে হয় না, 7 × 6 × 5 ডিভাইড বাই 35, তাহলে এটা ইকুয়াল টু 35। তাহলে সি বিন্দুতে যদি বাধা না থাকে এ থেকে বিতে যেতে পারো 35 উপায়ে, রাইট? এবার আমি তোমাকে বললাম এই আর্জেন্টিনা থেকে ব্রাজিলে যেতে হবে কানাডার উপর দিয়ে, রাজশাহী থেকে ঢাকায় যেতে হবে যমুনা সেতুর উপর দিয়ে, মনে আছে? তাহলে আগে এ থেকে সিতে যাও, সি থেকে, তাহলে সিতে নির্ভরশীল হয়ে কত উপায়ে যাওয়া যায় সেটা বের করা যাবে। তারপরে আমরা কি করবো, সিতে আর যাবোই না, তাহলে ওই কটা বাদ যাবে না। তাহলে সিতে নির্ভরশীল হয়ে কত উপায়ে যাওয়া আছে সেটা বের করা যাবে। তাহলে এ থেকে আগে সিতে চলো, তাহলে এ থেকে সিতে যাওয়ার উপায় বলো। এ থেকে সিতে যাওয়ার জন্য রাইট কয়টা, আপ কয়টা, মোট কয়টা? 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল, দিস ইকুয়াল টু 3। তাহলে এ থেকে সিতে যাওয়া যায়, অর্থাৎ রাজশাহী থেকে যমুনা সেতুতে যাওয়া যায় 3 উপায়ে, এটা বের করলাম। এবার আসো সি থেকে বিতে যাওয়ার উপায়। সি থেকে বিতে যাওয়ার জন্য রাইট কয়টা, আপ কয়টা, মোট কয়টা? 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই রাইট আছে 2টা, আপ আছে 2টা, সর্বসা করলে 6টা, রাইট? এবারে বলো এ থেকে সি হয়ে বিতে যাওয়ার উপায় 3 6, তাহলে লেখা অতএব এ থেকে সি হয়ে, অতএব এ থেকে সি হয়ে বিতে যাওয়ার মোট উপায় ইকুয়াল টু কি দ্বারা গুণ হবে না? এটা কি নির্ভরশীল ঘটনা না? 3 × 6 ইকুয়াল টু কত? তাহলে সি এর উপর নির্ভরশীল হয়ে তুমি এ থেকে বিতে যাও 18 উপায়ে। যেদিন সিতে তোমার সমাবেশ চলে এই 18টা উপায় তোমার বন্ধ। মোট কত উপায় যায় তা? তাহলে অতএব সি বিন্দুতে বাধা থাকলে এ থেকে বিতে যাওয়ার মোট উপায়, অতএব সি বিন্দুতে বাধা থাকলে এ থেকে বিতে যাওয়ার মোট উপায় ইকুয়াল টু কত? 35 - 18 ইকুয়াল টু 17। এটা অ্যান্সার। ক্লিয়ার? তাহলে এরকম বাধা থাকলে কোনো সমস্যা নাই। একাধিক জায়গায় যদি বাধা দিয়ে দিই, কি হয়েছে? দেখো এটার একটা আরেকটা, যদিও বা প্রসেসটা লেংদি, বাট কনসেপ্টটা আরো বেশি সুন্দর। ওটা দিয়ে করলে একাধিক জায়গায় বাধা দিলে ওটা বেশি কাজ করে। মানে একাধিক জায়গায় যদি এটার ক্ষেত্রে বাধা দিয়ে দিই তখন এই কনসেপ্টে করতে গেলে অনেক সময় লাগবে।
অনেক ক্ষেত্র বাদ পড়ে যাবে, এরকম ঘটনা ঘটতে পারে। বাট আমরা যদি এটা শিখি এখন, একটা জেনারেল কনসেপ্ট আর কি। হ্যাঁ, এদিকে কয়টা দিয়েছিলাম? 3টা না? আর এদিকে কয়টা দিয়েছিলাম? 1 2 3 4, রাইট? এখন যে বিন্দুতে বাধা দেওয়া থাকবে সেই বিন্দুটা তো এটা ছিল নাকি? এইটা। এই বিন্দুতে বাধা বা সমাবেশ চলে, এর অর্থ এই বিন্দুতে ঢোকার জন্য যে রাস্তাগুলো, সেই রাস্তাগুলোতে ব্যারিকেড দেওয়া আছে, পুলিশি ব্যারিকেড। তার মানে এখান থেকে এখানে ঢোকা যাবে না। তাহলে যেখানে ব্যারিকেড, সেই ব্যারিকেডে যাওয়ার জন্য এই রাস্তাগুলো বন্ধ, রাইট? এই রাস্তাগুলো সব বন্ধ। আসলে ব্যাপারটা এটা, রাইট? মানে এখানে তুমি ঢুকতেই পারবা না। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে তুমি এখান থেকে এখানে যাবা, তুমি এই পয়েন্টটার নাম দিবা 1, এটার নাম দিবা 1 সর্বপ্রথম। ওকে, প্রথম বিন্দুটাতে। এরপরে তুমি প্রত্যেকটা মোড়ে দাঁড়াবা, হঠাৎ করেই মোড়ে দাঁড়ায় না, ডানে যাবা, উপরে যাবা, এরকমভাবে মোড়ে মোড়ে দাঁড়াবা। ওই মোড়ের বাম পাশের মোড়ের ডিজিট দেখবা আর নিচের মোড়ের ডিজিট দেখবা সব সময়। বলো, এই মোড়ের বামের মোড়ের ডিজিট কত? নিচে কি কোনো মোড় আছে? তাহলে এই বামের মোড় এবং নিচের মোড়ের ডিজিটের যোগফল হবে এখানকার মান। বলো, এর বামে কত আছে ডিজিট? এখানে দিবা 1। এর বামে কত আছে? এখানেও দিবা 1। এর বামে কত আছে? 1। একে দিয়ে দিন লাগে। এই মোড়ের ডিজিটাল মান হচ্ছে 1। এবার এই মোড়ে আসো, এই মোড়ের বামে কি কোনো মোড় আছে? নিচে এটা 1। এই মোড়ের বামে কি কোনো মোড় আছে? নিচে 1, এটা 1। ওকে, এবারে এই মোড়ে আসো, এই মোড়ের বামের মোড়ের ডিজিটাল মান কত? এর মান কত? এই 1 আর 1 এর যোগফল। এর অর্থ কি জানো? এখান থেকে এখানে 2 উপায়ে যাওয়া যায়। একটা উপায়, 2টা উপায়। এই ওই মানটা নির্দেশ করে যে ওই মোড়ে কত উপায় যাওয়া যায়। এবার আসো, এই মোড়ের বামের মোড়ের কত? নিচের মোড়ের ডিজিটাল মান যোগফল 10। এই মোড়ের ডিজিটাল মান বলো এখন 4। এই মোড়ের ডিজিটাল মান বলো 3। এর বামে তো কোনো মন নাই রে পাগলা। এই মোড়ের ডিজিটাল মান বলো 7। এই মোড়ের না, এগুলো পূরণ করো। এই মোড়ের ডিজিটাল মান বলো 1। এই মোড়ের ডিজিটাল মান বলো 4। এই মোড়ের ডিজিটাল মান বলো 11। এই মোড়ের ডিজিটাল মান বলো 2। এই মোড়ের ডিজিটাল মান বলো 6। এই মোড়ের ডিজিটাল মান বলো। এটাই অ্যান্সার। আগেরটার অ্যান্সার 17 এসেছিল। অতএব এ থেকে বিতে যাওয়া যায় 17 উপায়। ঠিক আছে? তাহলে এ থেকে বিতে মোট কত উপায় যাওয়া যায়? 17 উপায়ে। তাহলে এখন তোমার একাধিক জায়গায় যদি ব্যারিকেড দেওয়া থাকে, ওই মোড়ে যে রাস্তাগুলো থেকে আসা যায় সেই রাস্তাগুলো ব্লক করে দিবা। তারপরে তুমি গুনে গুনে চলে যাবা। এর বেশি আর দিবে না তোমাদের। ঠিক আছে? আমি চাচ্ছি যে শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলোর একটা সামগ্রিক ধারণা দিতে, যেন অ্যান্সার পারা যায়। কারণ দ্বিপদীর আমি এমন অংশ করে ফেলেছি যা কিনা যে অঙ্কগুলো এখন দিচ্ছে এগুলো পারার মতোই পারা যাবে এখন। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। শব্দ গঠনে যেতে পারিনি, কিন্তু সামনের দিন পড়াবো নি, একটা নেই। হ্যাঁ, সামনের দিন শব্দ গঠন এবং সংখ্যা গঠন শেষ করে দেবো। হ্যাঁ, এই এটা কি নাই হয়ে গেছিল নাকি?